68-তে শ্রমিকরা কৃষকরা মিলে আন্দোলনটা শুরু করছে, 69-এ একটা বড় গণঅভ্যুত্থান হয়েছে, 70-এ নির্বাচন হয়েছে, 71-এ আপনার একটা যুদ্ধ করা লাগছে এই স্বায়ত্ত শাসনের প্রশ্নটাকে আসলে ঠিক মতো মিটমাট করার জন্য। 2টা মামলা ছিল, 2জনেরই মামলা ছিল। 111-এর গভর্নমেন্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল। শেখ হাসিনা যখন পাওয়ার এসছে খালেদা জিয়ার গুলো রয়ে গেল। মানে এরকম ঘটনাও ঘটছে। আমরা অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো আলাপই করি নাই। যাদের সন্তানরা জীবন দিল, যারা জীবন দিল, তারা তো কেবলমাত্র ধরুন কতগুলি রেটরিকের জন্য জীবন দেয় নাই। তার জীবন মানের উন্নয়নের জন্য আমরা কি কথা বলছি? একটা কথাও বলি নাই। শেখ হাসিনা 2টা কাজ করছে। প্রত্যেকটা উপজেলায় অনেকগুলি কবর পাঠাইছে সে, ওই কবরগুলি মিশবে না। এবং প্রত্যেকটা আমাদের চোখের সামনে অনেকগুলো মানুষকে সে রাখিয়ে দিচ্ছে, যারা হচ্ছে আসলে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, এই মানুষটা রাস্তায় রয়ে গেছে, এই মানুষটা জীবিত। এই মুহূর্তে ঝুঁকিটা না নিলে কালকে ঝুঁকিটা কেটে যাবে, এইভাবে যারা আসলে বিশ্লেষণ করার চিন্তা করে, তাদের সাথে আসলে আমার বিশ্লেষণ পদ্ধতি মিলবে না। আমাদেরকে সিম্পলি একটা বার্তা দিচ্ছিলেন, আমি ওইটাই টেলিভিশনকে বলছিলাম যে উনি বলছেন দেশটাকে যেন আমরা বাঁচাই। স্বাগত জানাচ্ছি বলো বলো অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি, রাষ্ট্রীয় চিন্তার প্রতিষ্ঠাতা এবং আইনজীবী যেন হাসনাত কাইয়ুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেন হাসনাত কাইয়ুম, আমরা 5 আগস্ট পরবর্তী 2024-এর 5 আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশের অধ্যায় শুরু হয়েছিল, সেখান থেকে এখন 15টি মাস চলে গেল। কতটা বদলালাম? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে। বদল তো আসলে ধরেন শুরু হয়েছে এটা বলতে পারি। কতটা বদলালাম হিসাব করলে ধরেন গতকালকে একটা আইন হয়েছে। বহুদিন ধরে ধরেন এই লড়াইটা চলতেছিল যে বিচার বিভাগ এবং প্রশাসনকে আলাদা করতে হবে। যে জায়গায় আটকে ছিল এটা ধরেন একটা বড় জায়গা, যে আসলে অর্থনৈতিক কন্ট্রোলটা সরকার কখনোই ছাড়তে চায় নাই, নিয়ন্ত্রণটা ছাড়তে চায় নাই। এই অধ্যাদেশ হয়েছে একটা, যেটাতে ধরেন বলা হয়েছে যে এর জন্য আলাদা একটা সচিবালয় করা হবে। মানে স্বাধীন একটা বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলি দরকার, সেই জায়গাগুলি মোটামুটি কমপ্লিট করা হয়েছে। একেবারেই ওইখানে প্রশ্ন হইতে পারে, যেমন আজকেই আদালতে আমাকে কোর্টে অনেকে জিজ্ঞেস করতেছিল যে স্যার কি হবে, এটা যে করলেন তারপরে কি হবে? আমরা এরপরে আপনি প্রাতিষ্ঠানিক কথা বলতে পারবেন না, যে প্রতিষ্ঠানগত বাধার মধ্যে পড়ছেন, কিন্তু মনস্তাত্ত্বিক যে বাধা থাকে, রাজনৈতিক সংস্কৃতির যে বাধা থাকে, যেইভাবে আমরা নিজেদেরকে আসলে নিজেরা বন্দি করার অভ্যাসের মধ্যে ঢুকছি এবং যেইভাবে আসলে বিচারকে অবিচারে নামানোর প্রক্রিয়ার মধ্যে ঢুকছে, এটা তো একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। কালকে থেকে এটা বদলে যাবে এরকম পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ বদলাইতে চায়, যদি আপনি এরকম বিচারপতি নিয়োগ দিতে পারেন যে আসলে নিজের ভেতর থেকে কোনো বাধা কারণে আসলে অন্যায় করবে না, প্রাতিষ্ঠানিক কোনো চাপ দিয়ে তাকে আসলে অন্যায় করতে বাধ্য করার জায়গাটা কমে যাবে। এখন আমরা তো সংস্কারের রাজনীতি করি, আমরা বলি ধাপে ধাপেই হবে। আমি একসময় বিপ্লবের রাজনীতি করতাম, তখন মনে হতো যে কালকে ক্ষমতা দখল করবো আর পরের দিন আসলে বাংলাদেশটাকে একটা সমাজতান্ত্রিক সাম্যের বাংলাদেশ বানায় ফেলবো। বয়স হওয়ার পরে এখন বুঝি যে আসলে একদিনে চাইলে সব সম্ভব না। হাসান কাইয়ুম, আপনি কি মনে করেন আসলে বাস্তবতা কি বলে যে আমাদের আসলে, আপনারা তো অনেকদিন থেকে দেখেছেন, আমরা 90 পরবর্তী যে বাংলাদেশ দেখেছি, তারপরে 2000 পরে 111 দেখেছি, 111-এর পরে আমরা 24 পেলাম। আমাদের অনেকগুলো জায়গায় আমাদের সমস্যা ছিল, আমরা সমাধানের কথা বলেছি, আসলে সমাধান উদ্যোগ নেওয়া হয়েছে, সমাধান হয়নি। আপনার কি মনে হয় যে আগামীতে আবার একটা 24 দেখতে হবে, আবার 20 বছর পরে বা 10 বছর পরে আরেকটা করতে হবে, নাকি আমরা আসলে রাজনীতিবিদরা আমরা সঠিক পথে এখন এগোচ্ছি? না, এটা ধরেন আমাদের প্রবলেমগুলি কী ছিল, আমরা এটা বলি যে 53 বছর পরে আপনার এইবারের যে শুরুটা অন্যান্য শুরুর থেকে আলাদা। আচ্ছা, আমাদের এরকম একটা পরিবর্তনের সামনে এই 53 বছরের পরে এইবারই আমরা এসেছি। 24 আমাদের বাচ্চারা আমাদেরকে এই সুযোগ এনে দিচ্ছে। আর এর আগে থেকে আমরা বলতেছিলাম যে রোগটা কোথায়। বাংলাদেশের রাজনীতির এজেন্ডার মধ্যে কখনোই আসলে আপনার নির্বাচন কিভাবে হবে এটা এজেন্ডার মধ্যে ছিল, এটা বাস্তবায়ন হয়েছিল, তারপরে আবার নাই করে ফেলা দেওয়া হচ্ছে, আবার আদালতের মাধ্যমে আসছে। কিন্তু এর বাইরে প্রশাসন কেমন থাকবে, পুলিশ কেমন থাকবে, বাজেট কিভাবে হবে,
টাকা কোথায় খরচ করা হবে, অর্থাৎ রাষ্ট্র যে পথে পরিচালিত হয় সেই পরিচালনার জায়গাগুলি নিয়ে রাজনীতিবিদরা আলাপ করতেন না। আলাপ করতেন, বলতাম যে দেখেন আমার দলটা হচ্ছে ভালো, আমাকে ক্ষমতায় দেন, এরা হচ্ছে চোর। আপনি হয়তো বলতেন যে না, এরা আমাদের চাইতে বড় চোর, আমাদেরকে ক্ষমতায় দেন। এই প্রথম বাংলাদেশ বলা শুরু করলো যে আসলে চোর এবং চোর হওয়ার যে পদ্ধতি, চোর হওয়ার জন্য যে শাসন ব্যবস্থা, এইটার আসলে সংস্কার লাগবে কিংবা বদল লাগবে। এই আলাপটা এই প্রথম ঢুকলো এবং বাংলাদেশ এই প্রথমবার একটা রাজনৈতিক এজেন্ডা কিংবা রাজনৈতিক পরিবর্তনের মধ্যে এসে। এর আগে সরকার পরিবর্তন, দল পরিবর্তন, ব্যক্তি পরিবর্তন কিংবা ধরন পরিবর্তনের কথা চিন্তা করছে। মৌলিকভাবে পরিবর্তনের জায়গাটাই এই প্রথম এটাকে জাতীয় এজেন্ডার মধ্যে আনা গেছে। কিন্তু যদি বলেন কালকে এটার কুদ্দুর পরিবর্তন হবে, পরশু কুদ্দুর পরিবর্তন হবে বা আরেকটা এরকম, এইটা লাগতে পারে। আমি মনে করি যে আমাদের এখানে সবচেয়ে বড় অভ্যুত্থান মানে ধরেন ৭১-এর আগে, মানে বাংলাদেশ হওয়ার আগের যে অভ্যুত্থান, আপনি দেখবেন যে ৬৮-তে শ্রমিকরা কৃষকরা মিলে আন্দোলনটা শুরু করছে, ৬৯-এ একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে, ৭০-এ নির্বাচন হয়েছে, ৭১-এ আপনার একটা যুদ্ধ করা লাগছে এই স্বায়ত্ত শাসনের প্রশ্নটাকে আসলে ঠিক মতো মিটমাট করার জন্যে। তা আমি বলি ২৪ একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান স্বৈরতন্ত্র আর যাতে ফেরত না আসে এই কথাটা বলতেছে। ২৫-এ এবার যে নির্বাচন ঐকমত্য কমিশন হয়েছে, কতগুলো জিনিসকে সে সেটেল করতে চাইছে, একটা নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সংস্কার পরিষদের ক্ষমতা পাবে এরা, এবং তাদের আসলে দায়িত্ব হচ্ছে এগুলি আসলে ফয়সালা করতে পারবে কতটা। না হইলে আপনি যেটা মনে করতেছেন ১৫-২০ বছর লাগবে, আমি মনে করি এটা নাও লাগতে পারে, তার আগেই হবে। তার আগেই যদি আসলে এখনো পর্যন্ত যা কিছু হওয়ার ন্যূনতম মোটা দাগে মানুষ যেটা বুঝছে যে এইটা এই জিনিস লাগবে, এইখানে যদি খুব বেশি চতুরতা করা হয় তাহলে আসলে আমি মনে করি যে ৪ বছর যেরকম তখন লাগছে, এবার ৫ বছর লাগতে পারে, ৩ বছরও লাগতে পারে। জিনিসটার একটা ফয়সালা করা লাগবে, কারণ এত রক্ত ফয়সালা ছাড়া যাবে না, আসলে ফয়সালা ছাড়া যায় না। বিচার ব্যবস্থা প্রশাসন থেকে, নির্বাহী বিভাগ থেকে আলাদা করার গল্প এতদিন যেটা ছিল সেটা আসলে এখন দেখছি আরেকটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষমতার পালাবদল হলে বিচারের রায় কি পাল্টায় কিনা? কারণ প্রশ্নটা আপনি একবার খেয়াল করে দেখুন যে ২১শে আগস্টের যে গ্রেনেড হামলার মামলা, তখন যেই ধর এই আদালত বিচারকরাই রায় দিয়েছেন, তারপরে ক্ষমতার পালাবদলের পরে এই রায়টা যখন বলা হয় এটা একটা ভুল বিচার প্রক্রিয়া হয়েছে, তাহলে এই আমাদের বিচারালয় থেকে আসছে। আবার ধরেন এখনকার যে ২৪ পরবর্তী শেখ হাসিনা বা শেখ রেহানা বা আওয়ামী লীগের বা দুঃশাসনের যে শাসক, স্বৈর শাসকদের বিরুদ্ধে যে এখন রায়গুলো আসছে, কোনো কারণে যদি আবার কখনো ক্ষমতার পালাবদল হয় তখন কি রায়গুলো বিলীন হয়ে যাবে কিনা? দুই ধরনের ঘটনা ঘটে। এক ধরনের রায় একদমই রাজনৈতিক কারণে ঘটে, রাজনৈতিক বিচারই হয়, এবং সেই জায়গাগুলিতে ধরেন এরকম সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কারণে দুইভাবে হতে পারে এটা। একটা হতে পারে যে বিচার বিভাগের উপরে এখন পর্যন্ত যেটা ছিল, যে সরকার আসে সেই সরকার আসলে বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে এটার সুযোগ থাকে, তখন তারা আসলে হস্তক্ষেপ করে, খুব সহজভাবে হস্তক্ষেপ করে, কঠিনভাবেও করে। আমাদের এসকে সিনহা হচ্ছে তার সবচেয়ে নির্লজ্জ উদাহরণ ছিল, যে আমাদের চিফ জাস্টিস ছিলেন এসকে সিনহা, তাকে আসলে একদম শারীরিকভাবে তাকে হেনস্থা করে তাকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। এইটা একটা। আরেকটা থাকে যে গোটা রাজনৈতিক ব্যবস্থারই একটা পরিবর্তন ঘটে, যেমন এইবারের যে অভ্যুত্থান কিংবা ৬৯-এর যে অভ্যুত্থান, ৭০-এর যে অভ্যুত্থান আর নির্বাচন, সেরকম একটা ঘটনা ঘটলে বিচারের যে ফিলোসফি সেটাও চেঞ্জ হতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে সরকার বদলের সাথে সাথেই এই বিচারগুলি বদলে যাচ্ছিল, এবং এটা কেবলমাত্র যে ধরেন রাজনৈতিক বিচারের বেলায় হচ্ছিল বিষয়টি এরকম না। একদম একটা ক্রিমিনালকে হয়তো ধরেন প্রধানমন্ত্রীর পছন্দ, তার হাতে এই নির্বাহী ক্ষমতা থাকে যে রাষ্ট্রপতিকে দিয়ে সে আসলে একটা ক্রিমিনালকে, তার দলের ক্রিমিনাল হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আসলে খালাস করে নিয়ে আসছে। সরকারের হাতে এক ক্ষমতা আছে যে আসলে সে কোনো মামলাকে পরিচালনা করবে না, এই সিদ্ধান্ত দিয়ে মামলা প্রত্যাহার করতে পারে। যেটা হয়েছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনার, মানে দুই আমল এক আমেলেই ধরেন, একই সাথে যাদের দুইটা মামলা ছিল, দুইজনেরই মামলা ছিল। 111-এর গভর্নমেন্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল। শেখ হাসিনা যখন পাওয়ার এসছে তারগুলো প্রত্যাহার হয়ে গেল, খালেদা জিয়ার গুলো রয়ে গেল, মানে এরকম ঘটনাও ঘটছে। এই জায়গাগুলির এক ধরনের পরিবর্তন হবে বলে পরিবর্তনের প্রাথমিক সূচনাটা হইতে পারে। কিন্তু আমি যেটা আপনাকে আবারও বললাম যে কোনো প্রতিষ্ঠানই কাজ করতে পারবে না যদি রাজনীতির সংস্কার না করা যায়। আমরা এখন পর্যন্ত যেই সংস্কারগুলির কথা বলছি, এগুলি সংবিধানের সংস্কারের কথা বলছি, রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, আইন কানুনের সংস্কারের কথা বলছি। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা রাষ্ট্রের রাজনীতির সংস্কারের কথা বলবো, কিন্তু আমরা যখন হাসিনা বিরোধী লড়াইয়ে ছিলাম তখন আমরা দেখলাম যে এইটা আমরা থিওরাইজ করলাম ঠিকই, কিন্তু আমরা এটাকে রেখে দিতে বাধ্য হইলাম। কারণ তখন যদি আমরা রাজনৈতিক দলগুলির মধ্যে পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র এগুলির সমালোচনা করতাম, তাহলে মনে হইতো যে আমি হাসিনার দালাল হিসাবে আসলে এই সংস্কারের প্রস্তাব নিয়ে মাঠে নামছি। সো আমরা এটা বাইরে রাখছিলাম। তো আমি মনে করি যে বাংলাদেশকে আসলে এই সংস্কারের রাজনীতির মধ্যে দুইটা জিনিসকে যুক্ত করতে হবে, তাইলে এটা এক ধরনের সামনে একটা ফল আসতে পারে। একটা হচ্ছে রাজনীতির সংস্কার লাগবে, আরেকটা হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, আমরা অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো আলাপই করি নাই। যাদের সন্তানরা জীবন দিল, যারা জীবন দিল, তারা তো কেবলমাত্র ধরুন কতগুলি রেটরিকের জন্য জীবন দেয় নাই, তার জীবন মানের উন্নয়নের জন্য আমরা কি কথা বলছি? একটা কথাও বলি নাই। না, এখন কথা তো উঠেছে, যেমন সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জুলাই যোদ্ধা যে পা হারিয়েছে, কিশোর তরুণ, সে যে কথাটা বলেছে আমাকে কিন্তু খুবই আন্দোলিত করেছে। কারণ সে বলেছে যে, মানে নাম ধরে বলেছে যে, মানে আমরা আসলে এটা শুনতে চাই না, কিন্তু সে বলেছে যে 5 আগস্টের আগে আজকে এনসিপির নেতা সার্জিস আলমকে নিয়ে বলেছে, হান্নান মাসুদকে নিয়ে বলেছে যে তারা কি ছিল, এখন তারা কি হলো, কিন্তু আমরা যে অবস্থা আছি সেটাই। তো এমন এটা যেমন আছে, আবার যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সরকারের যে ফান্ড, এখন শুনছি সেই ফান্ডে টাকা নেই, টাকা পাচ্ছে না, অনেকে চিকিৎসা করাতে পারছে না, জুলাই যোদ্ধাদেরকে রাস্তায় নামতে দেখছি। আমি বলতে চাচ্ছি যে সেই জায়গাটা কি আসলে রাজনীতিবিদরা ভাবছেন, নাকি শুধু একটা নির্বাচন করে ক্ষমতায় আসা, দেশ পরিচালনা করা, কোনটার দিকে আমরা? একদমই ক্ষমতা বদলের একটা রাজনীতিতে তারা এটাকে, বড় রাজনৈতিক দলগুলি অথবা প্রায় সমস্ত রাজনৈতিক দল এটাকে ক্ষমতা বদলের একটা পরিবর্তনের জায়গায় নিয়ে যাইতে চেষ্টা করতেছে, এবং তারা অনেকাংশে সফল হয়েছে। সফলতার পেছনে ওই যে যাদের নাম বললেন তাদের একটা অবদান আছে। তারা মানুষকে যখন হতাশ করছে, এই অংশ থেকে আসলে এটাকে কেবলমাত্র একটা ক্ষমতা বদলের রাজনীতির মধ্যে আটকে ফেলার চেষ্টাটা তারা অনেকাংশে সফল হয়েছে। কিন্তু আমি যে জায়গাটায় বলতে চাই যে আপনি আন্দোলিত হয়েছেন, শেখ হাসিনা দুইটা কাজ করছে। প্রত্যেকটা উপজেলায় অনেকগুলি কবর পাঠাইছে সে, ওই কবরগুলি মিশবে না, এবং প্রত্যেকটা আমাদের চোখের সামনে অনেকগুলো মানুষকে সে রাখিয়ে দিচ্ছে, যারা হচ্ছে আসলে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, এই মানুষটা রাস্তায় রয়ে গেছে, এই মানুষটা জীবিত, এবং এই মানুষটা আপনাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে, এবং তাদেরকে প্রশ্ন করবে। এবং সেই জন্য আমি বলি যে এই অভ্যুত্থান যত সহজে আমরা মনে করতেছি এটা থেকে আমরা পার পেয়ে যাব, এত সহজে এই অভ্যুত্থান থেকে আসলে আমাদের পার পাওয়ার সুযোগ হবে না, যদি না আমরা যেই কারণে অভ্যুত্থান করছে যারা, তাদের আসলে কারণের সমাধান না করি। সেটা অর্থনৈতিক, মানুষের মর্যাদার প্রশ্ন, অর্থনীতির প্রশ্ন, এবং আমরা যারা রাজনীতির নামে এই সমস্ত ধোঁকাবাজি করি, দালালি করি এবং মানুষকে ফাঁকি দেই, এই যে দুর্বৃত্তপনার নাম যে রাজনীতি রাখছে, এটার যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয়, বাংলাদেশের এই অভ্যুত্থানের রেশ ততদিন কাটবে না। এখন যে অবস্থায় আসলে আমরা দাঁড়িয়েছি সেটি হচ্ছে যে, যেমন বাংলাদেশের রাজনীতিতে সকলেই, মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলেই বেগম জিয়ার আশু মুক্তি কামনা করছে সবাই। মানে আমার জানা মতে যে কে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, জামাত ইসলাম কেউ চিন্তা করছে না, যে তার সুস্থতা কামনা করে সকলেই প্রত্যাশা করছেন যে তিনি ফিরে আসুন। একটা বড় কারণ বলা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ক্রাইসিস মোমেন্টে তার উপস্থিতিটা খুবই জরুরি। এবং যখন তারেক জিয়া তার অসুস্থ মাকে দেখতে আসতে না পারার যে ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যা নিয়ে পরিষ্কার কোনো উত্তর আসলে মির্জা ফখরুল আলমগীরও দিতে চাননি, বলেছেন তিনি ব্যাখ্যা দিয়েছেন, তার নেতা বলেছেন। আপনার কি মনে হয় যে যখন বিএনপির লাখ লাখ অনুসারী তারা মনে করছে যে এরকম একটা সময় তারেক জিয়ার দেশে আসা উচিত, দেশের যে কোনো একটা পরিস্থিতিতে তিনি আসছে না, এতে কি আরেকটা অন্য কোনো বার্তা দেয় কিনা, বা তার নিরাপত্তা নিয়ে কি আসলে কোনো শঙ্কা রয়েছে? আমি নিজে টিকিটটা জানি না, কারণ আমার নিরাপত্তা, আমরা ওই দলটাও করি না ওই দলের। কিন্তু আমি দুইটা জিনিস বলি আপনাকে। এক হচ্ছে এটা আমাদের একটা শক্তির জায়গা, যে আমরা সবাই খালেদা জিয়ার আসলে ফিরে আসা, ওনার আসলে সুস্থতার জন্যে
এই জায়গাটা হচ্ছে দেখেন যে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। আমার সাথে তো খালেদা জিয়ার রাজনৈতিক মত পার্থক্য আছে, ওনার দলকে তো আসলে আমি সাপোর্ট করি না, কিন্তু আমি চাই যে ওনার মতো একজন মানুষ যিনি আসলে জাতীয় ঐক্যের প্রতীক এই মুহূর্তে, কিংবা জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহসের প্রতীক, আমরা চাই যে আসলে সবাই মিলে চাচ্ছি, কিন্তু এটা একটা জিনিস। তারেক জিয়ার না আসার ব্যাখ্যা তারা আসলে যেটা করছে, এটা আমি এই ব্যাখ্যা মানতে মানে আমার কষ্ট হবে, আমি এটা মানতে পারি না। পারসেপশনটা কেউ মানতে পারছে না, এই ব্যাখ্যাটা আমি মানতে পারছি না। আমি মানতে পারছি না মানে আমি মনে করি যে সাধারণভাবে নিশ্চয়ই যারা রাজনীতি করি আমরা অনেক জিনিস বলতে পারি না, আমরা অনেক জিনিসের ঝুঁকি আপনার চাইতে সাধারণ মানুষের চাইতে বেশি জানি, কিংবা দেশের স্বার্থে অনেক বিষয় আমরা গোপন করি, কিন্তু এরপরে রাজনীতিবিদরা এই সবচেয়ে বড় ঝুঁকি নেবে এটা হচ্ছে মানুষ আশা করে। এবং তারেক জিয়া হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা, যার কাছ থেকে আসলে এই ঝুঁকি মোকাবেলা করে সাহস দেখানোর বিষয়টা আসলে প্রত্যাশা করে। বাংলাদেশের যদি আসলে এরকম কোনো ঝুঁকি থাকে সেইটাকেও আসলে ওনার সাহসের সাথে মোকাবেলা করাটাই মানুষ প্রত্যাশা করে। কারণ এইটার এরকম কোনো সমাধান আছে আমার কাছে মনে হয় না, যে এই মুহূর্তে ঝুঁকিটা না নিলে কালকে ঝুঁকিটা কেটে যাবে। এইভাবে যারা আসলে বিশ্লেষণ করার চিন্তা করে তাদের সাথে আসলে আমার বিশ্লেষণ পদ্ধতি মিলবে না। কিন্তু তারপরে আমি বলবো যে এটা তাদের দল, তাদের দলীয় সিদ্ধান্ত, এবং তারা নিশ্চয়ই তাদের জায়গা থেকে এগুলি বিশ্লেষণ করে। আমি আপনাকে প্রশ্নটা করলাম কারণ আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে একটা প্ল্যাটফর্মে ছিলেন, সকলেই আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, এবং আপনাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে প্রধানতম নেতা যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার আশাটা যদি নিরাপত্তাহীনতার প্রশ্ন ওঠে তখন তো আসলে জাতি এক ধরনের, বাংলাদেশ নিজে একটা খুব নিরাপত্তাহীনতায় ভুগে। আমরা 20 কোটি মানুষ, তাহলে সেই জায়গায় আমি বলে আপনাকে একটা পার্থক্যের কথা বলি, যে আমরা খালেদা জিয়াকে যখন আসলে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছিল না, তখন আমি গণতন্ত্র মঞ্চ করি, আমরা গণতন্ত্র মঞ্চ থেকে ওনাকে দেখতে গিয়েছিলাম একটা প্রেস কনফারেন্স করার জন্য, যে ওনার যাতে আসলে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। তো উনি খুবই মানে কঠিন অবস্থার মধ্যে ছিলেন। উনি আমাদেরকে একটা কথা বলছিলেন, উনি বলছিলেন আমার কি হবে এইগুলি চিন্তা করেন না, দেশটাকে বাঁচান, দেশটা বাঁচানোর পরে আপনাদের যার যা রাজনীতি সেটা করেন, ভালোভাবে করতে পারবেন। উনার কাছে কিন্তু ওনার নিজের জীবনের চাইতে দেশের প্রশ্নটা বড় ছিল। তিনি আমাদেরকে সিম্পলি একটা বার্তা দিছিলেন, আমি ওইটাই টেলিভিশনকে বলছিলাম, যে উনি বলছেন দেশটাকে যেন আমরা বাঁচাই। তো আমি মনে করি যে দেশের যদি ঝুঁকিও থাকে, এই সাহসের সাথে এটা মোকাবেলা করতে হবে। নিরাপত্তার ঝুঁকি থাকলে এটা সাহস দিয়েই মোকাবেলা করতে হবে, একতা দিয়ে মোকাবেলা করতে হবে, ঐক্য দিয়েই মোকাবেলা করতে হবে, এবং আমার সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এবং সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য আপনি যখন বলছেন যে গোটা জাতি যখন একমত, মোকাবেলা করার এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। একমত। আমরা যখন একসঙ্গে গণতন্ত্র মঞ্চ করি, যখন কেন আসলো হঠাৎ গণতন্ত্র মঞ্চটা ভেঙে গেল কেন, সরাসরি জিজ্ঞেস করি। ভেঙে যায় না, গণতন্ত্র মঞ্চ থেকে আমাদের উইথড্র করছে। আমরা গণতন্ত্র মঞ্চকে এখন চাই যে তারা একটা ভালো কাজ করুক। বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা মনে করি যে ধরেন এখনকার যে সিচুয়েশন, সবাই মিলে যদি একটা আমরাই সবচেয়ে বেশি ঐক্য চাইছি একটা সময় পর্যন্ত, ঐকমত্য কমিশন পর্যন্ত। বাংলাদেশের রাজনীতি যেভাবে বিভাজিত হয়েছে, একদিকে বিএনপি তার সাথে এলিরা, একদিকে জামাতে ইসলামী এবং তার সাথে আসলে ইসলামী দল বা অন্যরা, আমাদের যেটা উপলব্ধি আমরা মনে করি যে এই দুই দল আসলে যেভাবে বিভাজিত হচ্ছে এইটা জাতিকে ক্ষতির দিকে নিয়ে যাবে। এরা যদি সংসদ পর্যন্ত এরকমই থাকে তাহলে জাতি খুব শার্পলি পোলারাইজড হবে। কিন্তু জাতির প্রয়োজন হচ্ছে জাতীয় স্বার্থে একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নিতে পারে, একটা রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স করতে পারে, এরকম একটা পলিটিক্যাল পার্টিগুলির একটা প্ল্যাটফর্ম। আমরা গণতন্ত্র মঞ্চকে অনেক আগে থেকে চেষ্টা করছি, এবারও চেষ্টা করছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করি, বিএনপির সাথে না, জামাতের সাথে তো নাই। গণতন্ত্র মঞ্চকে আমরা ওই পথে উদ্বুদ্ধ করতে পারিনি কিংবা তাদেরকে কনভিন্স করতে পারিনি। সো আমরা মনে করছি কেউ আসুক বা না আসুক, এই বয়সটা আসলে দরকার যে আসলে বিএনপি কিংবা জামাতে ইসলামী দেশকে যেভাবে বিভাজিত করতেছে, সামনে এই রকম মাত্রায় বিভাজিত হলে এইখানে দেশটা ঝুঁকিতে পড়বে, অভ্যন্তরীণভাবেও ঝুঁকিতে পড়বে, আন্তর্জাতিকভাবেও ঝুঁকিতে পড়বে। এই দুইটা দলের বাইরে কিংবা এই দুইটা ধারার বাইরে জাতীয় স্বার্থটাকে যারা দেখবে, দলীয় স্বার্থ না, দুইটা দলের মধ্যে যারা গেছে এটা অ্যালায়েন্স, তো বড় অ্যালায়েন্স, কিন্তু এগুলি হচ্ছে একদমই এক একটা দলীয় স্বার্থ দেখার জন্য একটা বিভাজনের রাজনীতি। আমরা হয়তো বলবেন যে আপনারা তো খুবই ছোট, আপনারা কিছু, কিন্তু আমরা মনে করি জাতি
এইরকম একটা এই বিভাজনের বাইরে একটা ঐক্যের জায়গা চায় এবং সেইখানে তার পলিটিক্যাল বয়সটা থাকুক, কেউ একটা রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স করুক, এইটা আসলে এই জাতির আকাঙ্ক্ষার মধ্যে আছে। তো এই সেই জায়গা থেকে আমরা আলাদা একটা জায়গা। আপনি আপনার দল, আমরা যতটুকু জানলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং এনসিপি একটা অ্যালায়েন্স হওয়ার কথা ছিল এবং গত বৃহস্পতিবার একটা ঘোষণা চলে আসার কথা। আটকালো কোথায়, একটু খোলাখুলি বলবেন? এগুলো খোলাখুলি বলতে অসুবিধা নেই, দুইটা জায়গায় আটকালো। একটা হচ্ছে যে আসলে যখন ঘোষণা হওয়ার কথা, তাদের মধ্যে একটা মানে আমাদের একটা কম্পোনেন্ট ছিল আপ বাংলাদেশ বলে একটা সংগঠন, তাদের সাথে আসলে এনসিপির আগে থেকে এক ধরনের ধরেন টানাপোড়েন ছিল। ঘোষণার আগের দিন এটা এনসিপির যেটা আসলে এক ধরনের সাংগঠনিক প্রক্রিয়াগত ত্রুটি যেটা হয়েছে, ওদের নেতৃবৃন্দ আমাদের সাথে একমত হয়েছে, কিন্তু এটা সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে আসলে জিনিসটাকে পাস করে আনে নাই। এটা যখন সেন্ট্রাল কমিটিতে গেছে, ইসিতে গেছে, ইসি এটাকে আটকে দিয়েছে। তারা বলছে যে না, আমরা আপ বাংলাদেশের সাথে যাব না। এখন এটা লাস্ট মোমেন্টে আপ বাংলাদেশকে যাচ্ছে না। আর যেটা হয়েছিল যে নূররাও একটু সময় চাইছিল, মানে গণ অধিকার পরিষদ আর একটু সময় চাইছিল যে তারা একটু মুখে। তাহলে এখন কি হবে? এখনো পর্যন্ত এটা শেষ হয়নি, কিন্তু আশাটা ক্ষীণ হয়ে আসতেছে। না, আমরা তো শুনতে পাচ্ছি যে এনসিপি বড় দুটো যে কোনো একটা জোটে যাবে। সেইটা তারা আমাদের সাথে প্রথম যখন আলাপ করছিল তখনও বলছিল, তখন আমরা তাদের সাথে এক হইতে রাজি হই নাই। আমরা বলছিলাম যদি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নিতে রাজি থাকে তাইলেই আমরা ঐক্যবদ্ধ হব। তখন তারা আমাদের সাথে এই শর্তে রাজি হয়েছিল। কিন্তু এখন আবার শেষ তারা প্রশ্ন করতে চাই, জি। এত ঝড় ঝঞ্ঝা, এত মৃত্যু, এত আন্দোলন, তারপরে তো সবকিছু শেষে তো মানুষ একটু শান্তি পেতে চায়, একটু ভালো থাকতে চায়। বাংলাদেশ সেই হাসিটা কবে হাসবে? আমরা যত দ্রুত আসলে যত বেশি প্রাজ্ঞতার পরিচয় দেব, ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থকে যত বেশি আসলে দমায়া জাতির স্বার্থটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আসলে আপহোল্ড করতে পারবো, যত দ্রুত তত দ্রুত আমাদের এই মঙ্গলটা হবে। আপনি কি আশাবাদী? আমি নিশ্চয়ই আশাবাদী, আমি খুবই বেপরোয়াভাবে আশাবাদী মানুষ। দর্শক, হাসনাত কায়েমের মতো আমরাও আশাবাদী হতে চাই, আমরাও চাই দিন শেষে যাই হোক, বাংলাদেশের জয় হোক, বাংলাদেশের মানুষের জয় হোক। আর আজ এরই সাথে শেষ করছি আজকের বলার অনুষ্ঠান। দেখা হবে আবার আগামী কোনো এক অনুষ্ঠানে নতুন অতিথির সাথে। ভালো থাকুন।